হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে এইচএসসি 2021 সালে যারা বোর্ড পরীক্ষার্থী ছিলে তাদের যে অ্যাসাইনমেন্টগুলো পাবলিশড হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলভ করব এবং A to Z সলভ করব ইন ডিটেল। সো যে শিরোনামটা ছিল তাপগতিবিদ্যার, সেটার প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেখো যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। তার পাশাপাশি তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন ও বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, গাণিতিকভাবে যুক্তি দাও। সো তোমাকে প্রথমে যে জিনিসটা লিখতে হবে, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো প্রকৃতির বা জগতের সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় এন্ট্রপির মান বৃদ্ধি পায় বা এন্ট্রপি বৃদ্ধি পায়। শুধুমাত্র প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মান স্থির বা অপরিবর্তিত থাকে, এখানে অপরিবর্তিত হবে। সো এবার আসো সেকেন্ড পার্টে। পরিবহন, পরিচলন ও বিকিরণ এই তিন প্রক্রিয়া এন্ট্রপির মান বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে এটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, তিনটি প্রক্রিয়াই অপ্রত্যাগামী প্রক্রিয়া। এবার গাণিতিক বিশ্লেষণ। মনে করি চিত্রের সিস্টেমে দুটি বস্তু আছে T1 ও T2 তাপমাত্রায়। সো এটা T1, এটা T2 তাপমাত্রায় আছে এবং যেখানে T1 ইজ গ্রেটার দেন T2। সো T1 তাপমাত্রাটা যেহেতু বড়, সে কি করবে, সে ডিকিউ পরিমাণ তাপ হারাবে। পক্ষান্তরে T2 তাপমাত্রা যেহেতু ছোট বা নিম্ন তাপমাত্রা হওয়ায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করবে। সো এটা তো একটা সিস্টেম, আলাদাভাবে এন্ট্রপি গুলো বের করে আমাদেরকে যোগ করতে হবে। সো এবার দেখো T1 তাপমাত্রায় থাকা বস্তুর এন্ট্রপির হ্রাস হচ্ছে মাইনাস ডিকিউ বাই T1, যেহেতু ডিএস হচ্ছে ডিকিউ বাই টি। সো T2 তাপমাত্রায় থাকা বস্তুর এন্ট্রপির বৃদ্ধি হবে ডিকিউ বাই T2। সো টোটাল সিস্টেমের অর্জিত এন্ট্রপি হচ্ছে ডিএস ইকুয়াল ডিকিউ বাই T2 মাইনাস ডিকিউ বাই T1। জাস্ট দুটি আমি যোগ করে দিয়েছি। এবার ডিকিউ কমন নিলে 1/T2 মাইনাস 1/T1। এবার লক্ষ্য করো এখানে T1 ইজ গ্রেটার দেন T2, তাই 1/T1 ইজ লেস দেন 1/T2। সুতরাং এই ভ্যালুটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু আসবে। সুতরাং ডিএস এর মান ধনাত্মক, তাই এন্ট্রপি বৃদ্ধি পায়। অতএব পরিবহন, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, গাণিতিকভাবে দেখানো হলো। এই টোটালটা হচ্ছে ক প্রশ্নের সঠিক এবং পূর্ণাঙ্গ আনসার। সো এবার খতে জাম্প করা যাক। খতে বলা আছে, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় 4 গুণ বৃদ্ধি করলা বা প্রসারিত করলা। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। প্রথমে যে কাজটা, যেসব তথ্য দেওয়া আছে লিখে ফেললাম, যে তাপমাত্রা T ইকুয়াল 300 কেলভিন, দেন আদি আয়তন V1 ইকুয়াল V, শেষ আয়তন V2 ইকুয়াল 4B। হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N, যেটা 1 গ্রাম দেওয়া আছে, দ্যাট মিন্স 1/2 ইকুয়াল 0.5 মোল। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক R, যেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকো ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ ইকুয়াল 0, দ্যাট মিন্স অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। সুতরাং ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ আমরা লিখতে পারি। ডিডব্লিউ যদি তুমি বের করতে পারো তাহলে ডিকিউ বের করতে পারবা। সুতরাং তুমি ওই তাপমাত্রা দিয়ে ভাগ করলে তখন এন্ট্রপির পরিবর্তনও বের করতে পারবা। সো ডিডব্লিউ বের করব কিভাবে, nRT লন V2/V1। সকল তথ্য তোমার কাছে দেওয়া আছে। এই n এর মান 0.5 মোল, দেন r এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন এবং t এর মান 300 কেলভিন, লন V2/V1 4B/V, দ্যাট মিন্স 4। এবারে একটু লক্ষ্য করে দেখো, আসলে ভ্যালুটা আসতেছে 1728.84 জুল। সো এখানে এই এককগুলো লেখার চেষ্টা করবা, এতে স্যাররা খুশি হবেন। সো এটা হচ্ছে কাজের ভ্যালু। বাট এবার আসি যে আমার এন্ট্রপি। সো এবার দেখো ডিকিউ আর ডিডব্লিউ যেহেতু এক, এই জিনিসটা লিখেছি। সুতরাং এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। সো এবার তাপমাত্রা 300 কেলভিন, এটা দিয়ে ভাগ করে দিলে 5.76 জুল পার কেলভিন আসতেছে। এটাই হচ্ছে আনসার। এবার দেখো গতে যদি দেখো, তোমার প্রশ্নটা ছিল সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন একই হবে কিনা ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান
নির্ণয় করো। দুইটা কাজ আছে। দেখো এই কাজটা কৃতকাজের মানটা অলরেডি আমরা একটু আগে করেছি, এটা আমরা আলাদা করে একটু দেখব। সো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তার মানে ধ্রুব থাকে। সো কি কি তথ্য দেওয়া আছে এটা তুমি লিখে রাখতে পারো, যে দেওয়া আছে তাপমাত্রা T ইকুয়াল 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 300 কেলভিন, এবং আদি চাপ P1, চূড়ান্ত চাপ P2, আদি আয়তন V1 ইকুয়াল V, চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল 4V। যেটা দেওয়া আছে লিখে ফেললা। এবার যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে তুমি লিখবা বয়েলের সূত্রটা P1 V1 ইকুয়াল P2 V2। এবার P2 রাশিমালা শেষ, চাপ তোমাকে বের করতে হবে। সো সেটা বের করো, যে 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভি ডিভাইডেড বাই 4b, মানে এটা রাশিমালাকে জাস্ট বসিয়ে দিচ্ছি মানগুলো, তাহলে 1/4 অ্যাটমসফিয়ার আসবে, দ্যাট মিনস 0.25 অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে চাপ কিন্তু হ্রাস পেল। এবার সেকেন্ড পার্টে আসো। সেকেন্ড পার্টে বলছে যে হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকাজের মান, এটা তো একটু আগে বের করে আসলাম, যে ডব্লিউ বা ডিডব্লিউ হচ্ছে এনআরটি লন ভি2 বাই ভি1। সেম জিনিস যা যা দেওয়া আছে লিখে ফেলবা রাইট সাইডে, দেন হচ্ছে তুমি এই মানগুলো বসালে 1728.84 জুল পাবা। এটা হচ্ছে আনসার, দুই ক্ষেত্রে দুইটা আনসার। এবার ঘতে আসো। সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, এটা সবাই জানে। কোশ্চেনটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কি না। এক্ষেত্রে তোমাকে আরেকটা কাজ বলছে, এবং সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করতে বলছে। তো সমচাপ প্রক্রিয়ায় চাপ যেহেতু স্থির থাকে, আগে লিখে ফেলো যে কি কি দেওয়া আছে। আদি আয়তন V1 ইকুয়াল V, চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল 4B, আদি তাপমাত্রা T1 ইকুয়াল 300 কেলভিন, চূড়ান্ত তাপমাত্রাটা বের করবা। সো এটা যেহেতু সমচাপ, তার মানে চার্লসের সূত্র ইউজ করো, V1/T1 ইকুয়াল V2/T2, দেন V/30 ইকুয়াল 4B/30। জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছি, এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি এখান থেকে। সো এবার T2 ভ্যালুটা আসতেছে 1200 কেলভিন। এবার দেখো তোমার কি কাজ। এখন স্থির চাপে তোমার গ্যাসের আপেক্ষিক তাপ লাগবে, তার কারণ হচ্ছে নর্মালি এটা তুমি সলভ করতে পারবা না। সো আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, সিপি ইকুয়াল আর প্লাস সিভি। সো এবার এই সিভি এর যে মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানো, যে আর ডিভাইডেড বাই গামা মাইনাসের 1। এখন গামা এটার জন্য কি হবে, হাইড্রোজেন গ্যাসের জন্য 1.4 হবে, কারণ দ্বিপারমাণবিক গ্যাস। সো এবার যদি আর এর ভ্যালুটা এবং হচ্ছে গামার ভ্যালুটা বসায় দাও, তাহলে তুমি এককটা পাবা জুল পার মোল পার কেলভিন এককে, এবং এটার ভ্যালুটা আসতেছে 29.09 জুল পার মোল পার কেলভিন। এবার হাইড্রোজেনের মোল সংখ্যা দেখো 0.5 মোল বা 1/2 মোল, এখান থেকে তুমি বের করতে পারো। এবার এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। এখন এখানে দেখো এন্ট্রপির পরিবর্তনকে আমি লিখেছি ডিএস প্রাইম, তার কারণ হচ্ছে অলরেডি আমি খ কোশ্চেনে আলোচনা করেছি ডিএস দিয়ে, এই জন্য ডিএস প্রাইম দিতেছি। সো এটা কিভাবে বের করব, এন সিপি লন T2/T1 সমচাপের ক্ষেত্রে। এবার এন এর ভ্যালু 0.5 মোল এবং সিপি এর ভ্যালু 29.01, দেন হচ্ছে লন T2/T1 1200/300, আবার লন 4। সো এটা ক্যালকুলেট করে দেখতেছি যে 20.10 জুল পার কেলভিন আসতেছে। সো খতে তুমি কি পাইছিলা, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির মান ডিএস হচ্ছে 5.76 জুল পার কেলভিন। এবার সমচাপ প্রসারণে এন্ট্রপি বেশি হচ্ছে কতটুকু, এই যে সমচাপে এটা, এটার ভ্যালুটা, দেন হচ্ছে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, দুইটা বিয়োগ করে দিলে যেটা আসতেছে সেটা হচ্ছে সমচাপ প্রসারণে এন্ট্রপি বেশি। তুমি চাইলে উল্টো কাজটাও করতে পারো, যে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি কম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই ভ্যালুটাই কি হবে, কম হবে। সো এটা হচ্ছে আমার ঘ এর আনসার। এবার আমরা উওতে জাম্প করি, চলো। দেখো উওতে বলা আছে কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো এবং বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। সো কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্র নিম্ন রূপ। সো এবার তুমি দেখো এই চিত্রটা হুবহু আঁকবা, এটা হচ্ছে তাপমাত্রা বনাম এন্ট্রপির চিত্র। নিচে ফিগার আউট করতে পারো কার্নো ইঞ্জিনের তাপমাত্রা বনাম এন্ট্রপির গ্রাফ। এবার আসো ধাপ সমূহ, এখানে 4টা ধাপ আছে। এ থেকে বি একটা ধাপ, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। বি থেকে একটা ধাপ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডি, এটা তৃতীয় ধাপ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। ডি থেকে এ, এটা আরেকটা ধাপ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। সো এবার দেখো এই জিনিসগুলো তুমি জানো, যে প্রথম ধাপ হচ্ছে এ থেকে বি, এই সমষ্ণ প্রসারণ। এটা তুমি তোমার বই থেকে প্রত্যেকটি ধাপ নিজের মতো করে যেভাবে আছে সেভাবে লিখতে পারো, অথবা তুমি তোমার যে নোট আছে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে একটা ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। এটা যেহেতু সবাই জানে, এটা নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না। এবার জাম্প করি, চলো চতে। চতে দুইটা
ফিগার দেওয়া আছে, দুইটা চিত্রতে বলা হয়েছে প্রথম চিত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানদ্বয়ের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করবে কি বা না। সো এবং তোমাকে উত্তরের সপক্ষে গাণিতিকভাবে ব্যাখ্যা ট্যাখ্যা করতে হবে। সো ফিগার 1 এর জন্য ফিগার 2 এর জন্য কোথাও এই পথের উপরে নির্ভর করে না এন্ট্রপির পরিবর্তন। সো তোমাকে প্রথমে যেটা করতে হবে ফিগার 1 এর জন্য এইটা জাস্ট আরেকবার আঁকতে হবে, ফিগারটা যেটা দেওয়া আছে চাপ বনাম আয়তন। দেন মনে করি যে বস্তু এ অবস্থা, এই যে এই অবস্থা হচ্ছে এ অবস্থা, এ অবস্থা থেকে বি অবস্থা 1 নং পথে গেল, তার মানে আবার বি থেকে এ তে আবার এই অবস্থানে ফিরে আসলো, তাহলে একবার গেল 1 নং পথে, একবার আসলো 2 নং পথে, কিন্তু সে এখান থেকে যে আবার এখানেই ফিরে আসলো, তার মানে এটা কি প্রক্রিয়া? প্রত্যাগামী প্রক্রিয়া। সো এইটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনের জন্য বা সম্পূর্ণ পথের জন্য তুমি যে জিনিসটা লিখতে পারো এন্ট্রপির পরিবর্তন, যে এখানে যদি ds1 কাজ করে, এবার এখানে যদি ds2 কাজ করে, সেটা তুমি এইভাবে লিখতে পারো ইন্টিগ্রেশনের মাধ্যমে। ঠিক আছে, যে এ থেকে বি পথে গেল, প্রথমে এ থেকে বি পথে গেল, এই জন্য আমরা লিখছি ইন্টিগ্রেশন ds1 a to b। আবার বি থেকে এ তে গেছে না, এই যে 2 নং পথে বি থেকে এ তে আসছে, সো এই ক্ষেত্রে আমরা লিখেছি ইন্টিগ্রেশন ds2, এখানে 2 হবে, সো বি থেকে এ। কিন্তু এটি যেহেতু একটা প্রত্যাগামী প্রক্রিয়া, তাই এখানে এই চক্রে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে, তাহলে এই দুইটার সমষ্টি কি হবে? শূন্য হবে। দেন একটাকে যদি আমি এই পাশে আনি, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। দেন ক্যালকুলাস থেকে আমি জানি যে লিমিটগুলোকে ইন্টারচেঞ্জ করলে সামনে একটা মাইনাস দিতে হয়, দেন এই মাইনাস আরেকটা মাইনাস এসে এখানে প্লাস হয়ে গেল। এই সমীকরণ থেকে বোঝা যায় যে এই অবস্থা থেকে বি অবস্থায় যে কোনো পথ ব্যবহার করা হোক না কেন, পয়েন্ট মানে বিন্দু স্থির থাকলে এন্ট্রপির পরিবর্তন সমান থাকে, অতএব এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে আমার প্রথম ধাপ চয়ের। এবার দ্বিতীয় ধাপ দেখো, দ্বিতীয় ধাপ হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ। এখন দেখো এটাও পথের উপরে নির্ভর করে না, এখানে তুমি চিত্রটা আঁকলা উচ্চতা বনাম ভূমি। এবার দেখো এম ভরের বস্তুর জন্য তুমি যদি এই এম ভরের বস্তুটাকে এখান থেকে যেই পথেই হোক না কেন এখানে নাও, এটা আসলে নির্ভর করে শুধুমাত্র এই উলম্ব দূরত্বটার উপরে। এই যে দেখো এখানে একটা চিত্র এঁকেছি, এখান থেকে যখন আমি অভিকর্ষ বলের বিপরীতে উপরের দিকে নিব, তখন আমরা জানি যে অভিকর্ষ বলের বিপরীতে যে কাজটা সেটা কি? সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে নেগেটিভ কাজ, ঋণাত্মক কাজ। সেক্ষেত্রে আমি এ থেকে বি এর জন্য কি লিখবো? মাইনাস mgh। বি থেকে এ এর জন্য, বি থেকে এখানে এই মিস্টেক হয়েছে, বি থেকে এ এর জন্য হবে W2 ইকুয়াল mgh, mgh, কারণ এখানে নিচের দিকে, কারণ অভিকর্ষ ত্বরণও নিচের দিকে কাজ করতেছে, যেহেতু একই দিক এই জন্য আমরা কি দিছি? প্লাস দিছি। সো মোট কৃত কাজ কি হবে? W1 প্লাস W2, মোট কৃত কাজ দেখো শূন্য। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শুধুমাত্র উলম্ব দূরত্ব এবং দিকের উপরে নির্ভর করতেছে, যে কোন দিকে নিচ্ছি। দেখো এই বস্তুটাকে তুমি চাইলে এইভাবে এভাবে 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 নিয়ে আবার পেঁচিয়ে ঘুরিয়ে আবার বি বিন্দুতে আনতে পারো, কিন্তু আসলে উলম্ব দূরত্বটা কি? এইচ এর বানের উপরেই শুধুমাত্র কাজটা ডিপেন্ড করতেছে, অভিকর্ষ বল দ্বারা কাজটা। সো এইটা হচ্ছে আমাদের চয়ের পারফেক্ট আনসার। সো এইভাবে আনসার করলে আশা করি তুমি সবচেয়ে ভালো নম্বর পেতে পারো। সো আমাদের এই চ্যানেলে অলরেডি অনেক ধরনের এডুকেশনাল কন্টেন্ট আছে, তোমরা সেগুলো দেখতে পারো, এবং আমরা আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টের কন্টেন্টগুলো বানাচ্ছি। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।